ওকে, গত ক্লাসে আমরা একটা প্রশ্ন দেখছিলাম, যেটা হলো পরমাণু চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে। তো এটা আসলে যখন বোর্ড পরীক্ষা আসবে তখন উদ্দীপক হিসেবে কিভাবে আসবে? ঢাকা বোর্ড 2022-এর প্রশ্নতে এটা ছিল, অনেক বোর্ডে আছে, প্রশ্নটা খুবই রিপিট হয়। তো উদ্দীপকটা কিভাবে আঁকা থাকে দেখো, উদ্দীপকটা ঠিক এভাবে আঁকা থাকে। এটা হলো কেন্দ্র, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। এগুলোকে নাম করা থাকে, প্রথমটা কি, এটা এল, এটা এম, এটা এন। পর্যায়ক্রমে কে মানে প্রথম কক্ষপথ, এই যে এন ইকুয়াল টু আমরা শিখছি 1 2 3 4, এগুলোকে কে, এল, এম, এন দ্বারাও প্রকাশ করা যায়। এরপরে পঞ্চম কক্ষপথ হলে এটাকে ও দ্বারাও প্রকাশ করা যায়, কে, এল, এম, এন, ও এভাবে। অথবা কখনো কখনো এ, বি, সি, ডি, ই কক্ষপথও বলা যায়। তাহলে কক্ষপথ গুলো কখনো কখনো 1 2 3 4 5 আঁকা থাকে, অথবা কে, এল, এম, এন, ও, অথবা এ, বি, সি, ডি, ই এটাও, এটা দিয়ে প্রকাশ করা থাকতে পারে। যেমন এখানে কে, এল, এম, এন দ্বারা প্রকাশ করা আছে। নিয়ে গদাগের প্রশ্নটা এরকম ছিল যে উদ্দীপকের সর্ববহিস্থ শেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মান নির্ণয় পূর্বক হিসাব করো। এই প্রশ্নের কি আনসার পারবা? এই প্রশ্নের রিপ্লাই দিও সবাই। কমেন্ট উন্মুক্ত করা আছে, কমেন্ট বক্সে কথা বলতে কমেন্ট করতে পারবা। দেখো এই প্রশ্ন পারবা কিনা। এই প্রশ্নের অ্যান্সার আমরা গত ক্লাসে লিখছিলাম। কমেন্ট কি বন্ধ কেন? তোমাদের শুনতে পাচ্ছ? কমেন্ট না করলে কিন্তু আমি বুঝবো না, শেষে এমন স্পিডে পড়াইতে থাকবো যে তোমাদের সমস্যা হবে। এই জন্য রিপ্লাই দিবা। তো এই প্রশ্নের উত্তরটা আমরা গত ক্লাসে একদম শেষে যেটা লিখছিলাম, একটা ছকে ঠিক ওইটাই। ওই প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় আসলে এভাবে আসবে যে উদ্দীপকের সর্ববহিস্থ শেল, এখানে সর্ববহিস্থ স্তর বলতে 1 2 3 4, অর্থাৎ চতুর্থ স্তরের জন্য, এই চতুর্থ স্তরের জন্য বের করতে বলতে হচ্ছে চতুর্থ স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেটা ওই এন, এল, এম এর মান নির্ণয় পূর্বক হিসাব করো। অর্থাৎ ওই প্রশ্নটাই কিন্তু এটা ছিল। এখন দেখো, আমরা গত ক্লাসে আরো একটা প্রশ্ন বাদ রাখছিলাম। সে প্রশ্নটা এমন ছিল যে পঞ্চম কক্ষপথে দেখাও যে, পঞ্চম কক্ষপথে এরকম একটা প্রশ্ন লিখছিলাম যে পঞ্চম কক্ষপথে 2 নম্বর একটা প্রশ্ন ছিল আমাদের কন্টেন্টে, দেখো লেখা আছে পঞ্চম কক্ষপথে 32, পঞ্চম বা ই, পঞ্চম কক্ষপথে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। এই প্রশ্নে বলা হয়েছে যে পঞ্চম কক্ষপথ, আমরা চতুর্থ কক্ষপথ পর্যন্ত নির্ণয় করছিলাম, এবার পঞ্চম কক্ষপথে 32টির বেশি যে ইলেকট্রন থাকতে পারে না, এটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা নির্ণয় করব। তা আমরা আগের মতো এরকম ছক করে এঁকে দেখাইতে পারি। এখানে লেখা যায় কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখে ফেলো। প্রথম ছকে আমরা লিখতে পারি কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন এর মানটা কত?
n এর মানটা হলো 5। পরের ঘরটা আমরা লিখবো কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। একটু ওয়েট করো, এখনো বন্ধ। একটু ওয়েট করো, তো একটা ফোন আসছে, কাজ করো। একটা সেকেন্ড ইয়ার হয়ে থাকো, করো, সমস্যা নেই। যেহেতু তোমার এখনো সময় আছে। দেখো এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি হলো এল দ্বারা। এন এর মান যদি 5 হয়, তাহলে এন এর মান থেকে এল এ যাওয়ার নিয়ম আমরা শিখছিলাম 0 থেকে n-1। তাহলে এখানে 0, 1, 2, 3 আর কত হবে, 4 হবে। এই পর্যন্ত আমরা একটু লিখে নিলাম। এরপরে এটাকে আমরা দিতে পারি কি উপস্তর। উপস্তর 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ আর 4 হলে জি। যখন এই জিটা আসছে তখন এই জায়গা থেকে আমরা একটা বর্ডার লাইন টেনে দিলাম। এই বর্ডারটা টেনে দিয়ে এখানে আমরা লিখে দিব আবিষ্কৃত হয়নি। এই জি এই জায়গাটায় লিখে দাও যে জি উপস্তর এখনো আবিষ্কৃত হয়নি। এই যে জিটা দেওয়ার পরে যে জি উপস্তর এখনো আবিষ্কৃত হয়নি। এখনো দেখা যায়, দেখা যাচ্ছে না। আচ্ছা, জিটা লেখার পরে একটু ওয়েট করো। তাহলে এস পি ডি এফ আর এখানে হলো জি। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ আর 4 হলে আমরা জানি জি। কিন্তু জি লেখার পরে এখানে ব্র্যাকেটে লিখে দিলাম যে জি এখনো আবিষ্কৃত হয়নি। জি উপস্তর এখনো আবিষ্কৃত হয়নি। জি উপস্তর বলে লেখো যে জি উপস্তর এখনো আবিষ্কৃত হয়নি। মানে জি উপস্তর বিশিষ্ট, জি উপস্তর বিশিষ্ট, জি উপস্তর বিশিষ্ট পরমাণু এখনো আবিষ্কৃত হয়নি। জি উপস্তর বিশিষ্ট পরমাণু এখনো আবিষ্কৃত হয়নি। আবিষ্কৃত হয়নি, এটুকু লেখা থাকে। এরপরে বাকিটা সেম টু সেম আগের মতো করে আমরা লিখে দেব। এরপরে হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এর পরের ঘরটা কি আমাদের, এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ঘর লেখো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এটা 5 যেহেতু তাই এটাকে 5s, এটা 5p, এটা 5d, এটা হলো 5f। এরপরে যদি এখানে আমরা লিখি 0 হলে এম এর মানটা কি হবে, 0ই হবে। 1 হলে কি হবে, -1, 0 আর হবে +1। 2 হলে -2 থেকে +2 পর্যন্ত, অর্থাৎ +-2, +-1, 0। 3 হলে কি হবে, +-3, +-2, +-1 আর কত, +-1 আর 0, +-1 আর 0। এখন এটা হলো আমাদের অরবিটাল সংখ্যা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যতগুলো সেটা কি হবে, অরবিটাল সংখ্যা হবে, অরবিটাল। তাহলে একটাই মান, একটাই অরবিটাল, 3টা মান, 3টা অরবিটাল, 5টা মান, 5টা অরবিটাল, 7টা মান, 7টা অরবিটাল। এরপরে চলে যাচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার পরে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে লেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা এস লিখে রাখো, এস। তাহলে +-1/2, +-1/2, +-1/2, +-1/2। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার পরে এই জায়গায় এসে এখন আমরা ইলেকট্রন সংখ্যা লিখবো। তাহলে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে একটা অরবিটাল, 2টা ইলেকট্রন, 3টা অরবিটাল, 6টা ইলেকট্রন, 5টা অরবিটাল, 10টা ইলেকট্রন, 7টা অরবিটাল, 14টা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা 14 + 24 = 30 আর 2 32। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত, 32।
তাহলে পঞ্চম কক্ষপথে 32টির বেশি ইলেকট্রন যে থাকতে পারে না, এটা বুঝতে পারছো কিনা? কোন প্লাস চিহ্নটা? একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, আর এখানে প্লাস মাইনাস টু, এখানে একটা মাইনাস একটা জিরো একটা প্লাস ওয়ান, কোনটা বাদ দিতে চাচ্ছ? অবশ্যই প্রবলেম আছে। তুমি যদি এখানে শুধু মাইনাস মাইনাস ওয়ান আর জিরো লেখো তাহলে তো দুইটা হয়ে গেল, কেন মান তো দুইটা হয়ে গেল, তিনটা মান তো হলো না। মাইনাস ওয়ান জিরো আর একটা প্লাস ওয়ান মানে তিনটা মান, আর এখানে প্লাস মাইনাস ওয়ান না দিয়ে তুমি যদি শুধু মাইনাস গুলো দাও, মাইনাস টু মাইনাস ওয়ান আর জিরো দাও, তাহলে তো তিনটা মান হয়ে গেল, পাঁচটা মান তো হলো না। ঠিক আছে, না শুধু ওয়ান দিলে হবে না, অবশ্যই দুইটা লিখতে হবে। মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান হয় এভাবে লিখবা, প্লাস মাইনাস ওয়ান আর জিরো। তোমার যদি ইচ্ছা মন চায় যে প্লাস মাইনাস ওয়ান আর জিরো লিখবে, এইভাবে লিখবা, অথবা মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এইভাবে লিখবা, অথবা প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান লিখবা, কিন্তু অবশ্যই তিনটা মান লিখতেই হবে। এখানে তুমি হয় মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত লিখবা, না হয় প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান আর জিরো লিখবা। বোঝা গেছে? এই কোশ্চেন কি বুঝতে পারছো কিনা? এই প্রশ্ন কি বোঝা গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওভাবে লিখলেও হবে, সমস্যা নেই। মাইনাস ওয়ান জিরো ওয়ান ওটা লিখলেও হবে, সমস্যা নেই, তবে প্লাস লিখে দেওয়াই ভালো। এই প্রশ্ন বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি বলে, এরা কথা না বললে তো সমস্যা হয়ে যাবে, আমি তো দ্রুত পড়াই গেলে শেষে কিছু বুঝতে পারবে না। বুঝলে বলো যে বুঝতে পারছি, আর না বুঝলে বলো যে সমস্যা আছে। ওকে, তাহলে পঞ্চম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32টা। এখন আমি যদি বলি ষষ্ঠ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? ষষ্ঠ কক্ষপথে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, একই প্রশ্ন কিন্তু। ষষ্ঠ কক্ষপথ যদি হয় তো এখানে এন এর মানটা 6 দিতে হবে। তো এন এর মান 6 হলে এই জায়গাটায় 0 1 2 3 4, আর কি হবে এখানে 4 হবে, আর একটা মান হবে, কত হবে? 5। এখানে 4 আর 5 লিখবা। 4 এর জন্য লিখবা কি? 4 এর জন্য লিখবা হলো জি, এই যে 4 এর সোজাসুজি লিখবা জি, আর 5 এর সোজাসুজি লিখবা এইচ। নিয়ে এখানে বলে দিবা যে জি ও এইচ উপস্তর এখনো আবিষ্কৃত হয়নি। জি ও এইচ উপস্তর বিশিষ্ট, জি ও এইচ উপস্তর বিশিষ্ট পরমাণু এখনো আবিষ্কৃত হয়নি। জি ও এইচ উপস্তর বিশিষ্ট পরমাণু এখনো আবিষ্কৃত হয়নি, তাই জি ও এইচ কে আমরা নিচ্ছি না, হিসাবই করতেছি না। তাহলে এখানে মোট অরবিটাল সংখ্যাও কত থাকবে? ইলেকট্রন সংখ্যা সবসময় কত হবে? 32। 32-এর বেশি যাবে না। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কখনো 32-এর বেশি যাওয়া পসিবল না। কেন? কারণ জি আর এইচ মিলে ওইটা যে হয় সেই ইলেকট্রন গুলো বাদ যাচ্ছে। এখন খেয়াল করো, তোমাকে যদি পরীক্ষার সময় প্রশ্ন করা হয় যে চতুর্থ কক্ষপথে কয়টা, আমরা চতুর্থ পর্যন্ত সূত্রগুলো ব্যবহার করতে পারি। চতুর্থ কক্ষপথে অরবিটাল, আমাদের অরবিটালের সূত্রটা কি ছিল? এন স্কোয়ার। আর চতুর্থ কক্ষপথে অরবিটাল তাহলে কয়টা হবে? এন স্কোয়ারে যদি 4 বসাও 16টা। আচ্ছা, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন যদি বলি, ইলেকট্রন তা সেটা হলো 2n স্কোয়ার, সেটা কত হয়? 32। আচ্ছা, এখানে এন এর জায়গায় যদি 4 বসায় দাও 32। এবার পঞ্চম থেকে যদি আমাকে বলা হয় 4 নাম্বারের পরে 2, পঞ্চম কক্ষপথে, পঞ্চম কক্ষপথে অরবিটাল, তাহলে পঞ্চম কক্ষপথে অরবিটাল এন স্কোয়ারে মান বসালে আমাদের যে মান আসে সেটা হলো কত? সেটা হলো 5 এর স্কোয়ার। তা 5 এর স্কোয়ার দিলে হয় 25, আর ইলেকট্রন দিলে কত হয়? 2n স্কোয়ার, সেটা কত হয়? 50। কিন্তু এই জায়গাটায় আমাদের কি বলতে হবে যে এই জায়গাটা এটা সম্ভব নয়। এটা কেন সম্ভব নয়? লাল কালি দিয়ে এরকম লিখে দাও, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমরা কি বলবো, এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে খুব ভালো হয়। পঞ্চম কক্ষপথে আমাদের কি হতে পারে? এন এর মান যদি 5 হয়, তা এল এর মান হবে 0 1 2 আর হলো 3 আর হলো কি 4। এগুলো সম্ভব হবে। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, আর 4 হলে জি, 4 হলে জি। তাহলে এটাকে যদি আমরা এখন লিখি
যে এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? এস এ সর্বোচ্চ কয়টা? দুইটা। পিতে সর্বোচ্চ কয়টা? 6টা। এটা 5s দিতে পারো। তাহলে এস এ সর্বোচ্চ এটা 5p 5d 5f আর হলো 5g, যেহেতু পঞ্চম কক্ষপথ বলছে। তাহলে এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকে দুইটা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন 6টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন 10টা, এফ এ সর্বোচ্চ ইলেকট্রন 14টা। এইটা হলো আমাদের আবিষ্কৃত ইলেকট্রন। আর জিতে কয়টা ইলেকট্রন থাকে আমরা গত ক্লাসে দেখছিলাম? 18টা। জিতে কয়টা? 18টা। তাহলে এই যখন আমরা কাউন্ট করব তখন কোনগুলো কাউন্ট করব আর কোনটা কাউন্ট করব না, এই যে কোনটা কাউন্ট করব, কাউন্ট করব হলো এটা, এস কাউন্ট করব। পঞ্চম কক্ষপথে কে কে থাকে? এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এটা হলো সেই 5 নম্বর কক্ষপথ। এই 5 নম্বর কক্ষপথে কে কে থাকে? 5s 5s 5p 5d 5f আর হলো 5g। এখন এই 5gটাকে আমরা ধরবো না, এটা গোল দিয়ে রাখলাম, এটা গোল দিয়ে রাখলাম, এটা বাদ দিয়ে আমাদের হিসাব করতে হবে। তাহলে এস এ হলো 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা। এই যে এস এ 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা। আর জিতে কতগুলো হয়? জিতে হয় হলো 18টা। তাহলে সব মিলে যদি আমরা কাউন্ট করি তাহলে দেখো, এই যে 2 6 2 8 10 আর 8 18, 18 আর 14 32। এই 32 আর এই 18 যদি যোগ করি 50টা হয়। অর্থাৎ আমাদের সূত্র যেটা বলে যে 50টি ইলেকট্রন, সেটা পাওয়া যায় ঠিকই, কিন্তু এই জিটাকে আমরা বাদ দিয়ে হিসাব করব। এখানে এই যে জিটাকে আমরা বাদ দিয়ে হিসাব করব, জিটাকে বাদ দিয়ে হিসাব করব। যদি জিটাকে বাদ দিয়ে হিসাব করি, 2 6 আর 2 8 10 আর 8 18, 18 আর 14 32। বুঝা গেছে 32টা ইলেকট্রন কিভাবে থাকে? এটাকে বুঝতে পারছো? ষষ্ঠ কক্ষপথে কিভাবে 32টা ইলেকট্রন থাকে? কেন আপনার কোনটা বাদ দিয়ে যাচ্ছে? বাদ পড়ে যাচ্ছে কোনটা? জি এর 18টা বাদ পড়ে যাচ্ছে। জিতে যে 18টা ইলেকট্রন থাকে ওইটা বাদ পড়ে যাবে। এটা ধরতে পারছো কিনা? জি এর যে 18টা ইলেকট্রন থাকে ওইটা কি হয়ে যাবে? বাদ পড়ে যাচ্ছে, কারণ জি উপস্তর বলে কিছু নাই, আবিষ্কৃত হয় নাই। এখন যদি একই কথা আমি এখন ষষ্ঠ কক্ষপথের জন্য বললাম, যে ষষ্ঠ কক্ষপথে সূত্র মতে আমাদের অরবিটাল হচ্ছে ষষ্ঠ কক্ষপথে কত? 6 এর স্কোয়ার। যদি 6 এর স্কোয়ার দিই তাহলে ষষ্ঠ কক্ষপথে ইলেকট্রন হলো 36, আর ইলেকট্রন ওই অরবিটাল হলো 36, ইলেকট্রন হলো 2 × 6 এর স্কোয়ার, সেটা হচ্ছে কত? 72। তাহলে এই যে 72টা ইলেকট্রন কিভাবে অবস্থান করে সেটারও যদি একটা চিত্রের সাহায্যে আমরা একটু দেখে নিই। যেটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আর এটা হলো আমাদের সেই 6 নম্বর কক্ষপথ। তো এই 6 নম্বর কক্ষপথে আমরা যদি এখন এখানে কি কি হয় সম্ভব হয় একটু খেয়াল করে দেখো। যে ষষ্ঠ কক্ষপথে যদি এল এর মান 6 হয়, তা এল এর মান আমাদের হওয়া সম্ভব 0 1 2 3, 0 থেকে n-1 4 আর হলো 5 পর্যন্ত সম্ভব। এই 5 পর্যন্ত আমরা লিখতে পারি। তাহলে 0 হলে এটা এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি, 5 হলে এইচ। তাহলে এটা যেহেতু ষষ্ঠ কক্ষপথ, সবার আগে 6 বসাই দিই। 6s 6p 6d 6f 6g 6h। তাহলে এখানে কি কি জিনিস আছে সেগুলো একটু এবার লিখে দিই। এই যে 6s 6p 6d 6f, এরপরে কি 6g আর হলো 6h 6h। তাহলে এখন প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন থাকে? আমরা আগেই দেখে আসছি সূত্র অনুযায়ী যে এসে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা, জিতে হলো 18টা, আর এইচে কয়টা থাকে? 22টা। আগেই বলছিলাম যে 4টা 4টা করে বাড়ে, 2 6 10 14 18 22। তাহলে এই জি আর এইচটা হলো আমাদের আবিষ্কৃত না। জিতে এই যেখানে 2, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা, জিতে 18টা, আর এইচে হলো 22টা। এই সবগুলো হিসাব করে দেখো 72টা মিলে যাবে। 2 6 2 8 10 আর 8 18, 18 আর 14 32, 32 আর 18 50, 50 আর 22 72টা। সবগুলো যদি হিসাব করো, এই সবগুলো যদি হিসাব করো তাহলে দেখো অ্যান্সার 72টাই আসে। কিন্তু আবিষ্কৃত মৌল যদি বলি তাহলে এই দুটা আমাদের এখনো আবিষ্কৃত হয়নি, এটা ক্রস। এখানে এই যে জি আর এইচ আবিষ্কৃত হয়নি, ক্রস। এই 4টাকে আমাদের ধরতে হবে। তাহলে 2 6 10 14 এইগুলোকে যদি আমরা হিসাব করি এইটুকু অংশ, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা আসে? 32। তাহলে ষষ্ঠ কক্ষপথে আবিষ্কৃত ইলেকট্রন
50টা হলেও, এই 72টা হলেও এই মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 72টা হলেও আবিষ্কৃত এখন পর্যন্ত কয়টা? 32টা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা লিখি, 1 নম্বরে যদি আমাদের সূত্রটা কোন পর্যন্ত খাটবে? 4 পর্যন্ত খাটবে। সূত্র n² আর 2n², এটা প্রযোজ্য কোন পর্যন্ত ব্যবহার করতে পারবো আমরা? 4 পর্যন্ত। অর্থাৎ 4 পর্যন্ত যদি হিসাব করি তাহলে এটা আমাদের মানগুলো দেবে যে চতুর্থ কক্ষপথ থেকে আমাদের প্রযোজ্য হবে, প্রযোজ্য 4 পর্যন্ত। 4-এর পরে গেলে আমরা আর এটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 18টা, দ্বিতীয়তে 8টা, এগুলো সব খাটবে। চতুর্থতেও খাটবে, পঞ্চম থেকে ষষ্ঠ, পঞ্চম ষষ্ঠ সপ্তম, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, যাই বলি না কেন, এগুলোতে অরবিটাল সবসময় কয়টা হবে বলতো? অরবিটাল সবসময় 16টা। আর ইলেকট্রন সবসময় কয়টা হবে? ইলেকট্রন সবসময় হবে 32টা। চতুর্থও তাই, চতুর্থ পর্যন্ত যদি ওই এখানে খেটে যাবে। আর চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম যাই বলি না কেন, সর্বোচ্চ 32টার বেশি ইলেকট্রন আমরা পাবো না। বোঝা গেছে কিনা? এটা কি ক্লিয়ার হয়েছে? এই প্রশ্ন বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে এমসিকিউ এর অ্যান্সার দাও। 1 নম্বরে তৃতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা 16, 9, 4, 6 কত হবে? 2 নম্বর এমসিকিউ, চতুর্থ কক্ষপথে অরবিটাল 16, 9, 32, 6। প্রথমটা কত? তৃতীয় কক্ষপথে অরবিটাল, তাহলে তৃতীয় কক্ষপথে এই যে n তম কক্ষপথে অরবিটাল হলো n², তাহলে এটা সূত্র খাটে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? n², এই যে এটা। চতুর্থ কক্ষপথে অরবিটাল যদি জিজ্ঞাসা করা হয়, চতুর্থ কক্ষপথে অরবিটাল কত? এই চতুর্থ কক্ষপথে অরবিটাল কয়টা হবে? অরবিটালের সূত্র কোনটা? আর ইলেকট্রনের সূত্র কি গুলাই ফেলছো নাকি? অরবিটাল বললে সূত্র কোনটা? n² নাকি 2n²? অরবিটাল বললে সূত্র কোনটা? n²। তাহলে n² যদি বলা হয় তাহলে 16টাই অরবিটাল হবে। চতুর্থ কক্ষপথে অরবিটাল হলো 16। আর যদি এখানে আমরা পঞ্চম কক্ষপথ বলি তখন অ্যান্সার কত হবে? 3 নম্বর এমসিকিউ দাও এটা। পঞ্চম কক্ষপথে অরবিটাল বললে তখন অ্যান্সার কত হবে? যদি পঞ্চম বলা হয় তখনও অ্যান্সার কত থাকবে? তোমরা যদি এই রিপ্লাই দিতে দেরি করে, ক্লাস তো 10টার জায়গায় 20টা লাগবে, তারপরেও শেষ হবে না যদি কথা না বলতে থাকো। তাহলে পঞ্চম কক্ষপথে অরবিটালও 16টা হবে, পঞ্চম কক্ষপথে অরবিটালও 16। তাহলে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এখান থেকে সবসময় অরবিটাল 16, আর এর আগে 4 পর্যন্ত আমরা এই সূত্রগুলো ব্যবহার করে যেতে পারবো। বোঝা গেছে? তাহলে এই জিনিস শেষ করে দিলাম। গত ক্লাসে আমরা একটা ফর্মুলা লিখছিলাম এরকম, সেই ফর্মুলা দিয়ে 4 নম্বর এমসিকিউ লেখো। উপস্তরে অরবিটাল সংখ্যা প্রকাশ করে, উপস্তরে অরবিটাল সংখ্যা প্রকাশ করে। 1 নম্বর এমসি এরকম n², 2n², 2l + 1, 2 × 2l + 1, কোনটা হবে বলো? 5 নম্বর এমসিকিউ, উপস্তরে ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে। উপস্তরে ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে 2n²,
bn স্কয়ার 12 প্লাস 1 4l প্লাস 2 কোনটা হবে? 4 হবে সি। তাহলে উপস্তর যখন বলবে তখন সূত্রটা হবে 2l প্লাস 1, এটা অ্যান্সার। আর ইলেকট্রন সংখ্যা যদি প্রকাশ করে তাহলে এরকম একটা সূত্র, উপস্তরে ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে সূত্রটা এভাবে লেখা ছিল 2 × 12 প্লাস 1। এটা আমি ভেঙে লিখে দিছি, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে 4l প্লাস 2। তাহলে অ্যান্সার হবে এই যে এটা। ওকে, তাহলে এই জিনিস কি বোঝা গেছে? এই জিনিস বোঝা গেছে কিনা? এখন আমরা ওই যে প্রশ্নটা সলভ করছি, ওই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2022 আসছিল। প্রশ্নটা দেখো, আমি লিখে দিচ্ছি। মুছে দিলাম। এমসিকিউ গুলা সব কিন্তু খাতায় নোট রাখবা, পরীক্ষার সময় এই এমসিকিউ গুলাই আসবে। পরীক্ষার সময় এই এমসিকিউ গুলোই কিন্তু আসবে। লেখো এবার কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্নটা খাতায় লিখে রাখো। কুমিল্লা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022-এ কি প্রশ্ন আসছিল দেখো। এটা ছিল কেন্দ্র, এটা কেন্দ্র, কেন্দ্র পরে এটা এ, প্রথম কক্ষপথ, এর ভেতরে কেন্দ্র, দ্বিতীয় কক্ষপথ বি, তৃতীয় কক্ষপথ সি, চতুর্থ কক্ষপথ ডি, পঞ্চম কক্ষপথকে তারা লিখছে হলো ই। ঠিক আছে, এবার গদাগের প্রশ্ন ছিল ইশেলে 32টির বেশি, ইশেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। ইলেকট্রন থাকতে পারে না। কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। পারবা এটা? এই প্রশ্নের আনসার পারবা কিনা? কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। কলেজের পরীক্ষাতে দেখবা দিয়ে দিছে। এই প্রশ্নের আনসার পারবা কিনা? কুমিল্লা বোর্ড 22। ওকে, তাহলে এই প্রশ্নের আনসার শেষ। এখন আমরা মোটামুটি কোয়ান্টাম সংখ্যা থেকে যে প্রশ্নগুলো হবে সেটা পারার কথা। এখন আমরা কোয়ান্টাম সংখ্যার আরো কিছু এমসিকিউ দেখব। তাহলে কোয়ান্টাম সংখ্যার আরো কিছু এমসিকিউ। প্রথমত এমসিকিউতে যদি যাই, এস এর অরবিটাল কয়টা? এস এর অরবিটাল কয়টা বলো? এস এর অরবিটাল কয়টা আর ইলেকট্রন কয়টা? এস উপস্তরের অরবিটাল কয়টা, ইলেকট্রন কয়টা? পি উপস্তরের অরবিটাল কয়টা আর ইলেকট্রন কয়টা? তাহলে এস এর অরবিটাল কয়টা আর ইলেকট্রন কয়টা, এই জায়গাটায় লিখি আমরা অরবিটালটা। অথবা একবারে প্রতীক দিলে হয়ে যায় S2। এস এ ইলেকট্রন হলো 2টা আর অরবিটাল তার অর্ধেক 1। পি এর ইলেকট্রন হলো 6টা, তাহলে অরবিটাল অরবিটাল কয়টা হবে? অর্ধেক। কারণ একটা একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। যে কয়টা ইলেকট্রন থাকবে যে কয়টা ইলেকট্রন থাকবে অরবিটাল হবে তার অর্ধেক। ডি তে কয়টা অরবিটাল? ডি আমরা জানি 10। তাহলে ডি এর অরবিটাল কয়টা হবে? ডি হবে 5, ইলেকট্রন হবে কয়টা? 10টা। এফ এর অরবিটাল কয়টা? এফ এর ইলেকট্রন হলো 14। তাহলে এখানে 14 লিখবো, এখানে দিব 7। এই পর্যন্ত আবিষ্কৃত। আর অনাবিষ্কৃত জিএইচ 14 পরে কত? এটা 18। 18-র ইলেকট্রন কয়টা? 18টা। ওই জি এর ইলেকট্রন 18টা, অরবিটাল 9টা। এইচ এর ইলেকট্রন হলো 22। তাহলে এইটা যদি 22 হয় অরবিটাল কয়টা হবে? 11টা। বুঝা গেছে? এই যদি বুঝতে পারো তাহলে এখন একটা অ্যান্সার দাও। এটা কিন্তু যে কোনো এস হতে পারে। 2s যদিও হয় তবুও 2টা হবে, 3s যদি হয় তবুও 2টা। আমি যদি বলি 3d তে ইলেকট্রন কয়টা, তাও 10টা। আবার যদি বলি 4d তে ইলেকট্রন কয়টা, তবুও কিন্তু 10টা। বুঝা গেছে?
3D বলুক বা 4D বলুক, যাই বলুক না কেন, ডি বললেই সেটা 10টা হবে। পরের এমসিকিউ, 6 নম্বর এমসিকিউ আজকের। কত হবে? অবশ্য আবিষ্কৃত দিবা। বলছে কি 6s উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সাত নম্বর 6s উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6f যদি হয়, তাই এফ হলো 14। 8 নম্বর এমসিকিউ কত বলো? 8 নম্বর এমসিকিউ, পঞ্চম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? ইলেকট্রন থাকতে পারে সম্ভব 50টা, কিন্তু আজ পর্যন্ত আবিষ্কৃত যেটা সেটা বলতে হবে। তাহলে এটা কত দিব? 32 দিন। ওকে, তাহলে এ ধরনের এমসিকিউ আশা করা যায় পাওয়া যাবে। এরপরে আরেক ধরনের এমসিকিউ দেখো, কোনটি সত্য? এই আরেক ধরনের এমসিকিউ, কোনটি সত্য? বা অনুমোদনযোগ্য। আচ্ছা, আজানটা হয়ে যাক। ওকে, কোনটি সত্য বা অনুমোদনযোগ্য, এটা আবার কিরকম এমসিকিউ দেখো, 4টা কোয়ান্টাম সংখ্যা সেট লেখা হবে, বলতে হবে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। এটা আবার কেমন? ধরো আমি যদি n = 3 লিখি, তাহলে n থেকে l এ যাওয়ার নিয়ম আমরা তো শিখছি, যে n থেকে n এর মান যদি 3 লিখি, তো আমি l এর মান লিখতে পারবো 0, 1, 2 এই পর্যন্ত। n এর মান যদি 3 লিখি, তাহলে l এর পসিবল মান লেখা সম্ভব 0, 1, 2 পর্যন্ত। এখন আমি n এর মান 3 লিখলাম, l এর মান 2 লিখলাম, তার মানে এটা পসিবল, কোনো সমস্যা নাই। কিন্তু n এর মান 3 হলে l এর মান 2 হওয়া অবশ্যই সম্ভব, কারণ 0 থেকে 2 পর্যন্ত যে কোনো মান আমি লিখতে পারবো। আচ্ছা, l এর মান যদি 2 হয়, তাহলে m এর মান আমি লিখতে পারবো কি কি, -2, -1, 0, +1, +2, এই 5টা যে কোনো একটা সংখ্যা। আমি যদি এখানে +2 লিখি তাহলে সেটা সম্ভব, অথবা যদি আমি 0 লিখি সেটাও সম্ভব, অথবা যদি আমি -1 লিখি সেটাও সম্ভব। আর s এর মান আমি +½ অথবা -½ যে কোনো সংখ্যা লিখতে পারি। যদি এরকম হয় তবে এটা সঠিক। যদি এরকম হয় তাহলে এই ইনফরমেশন সঠিক। কখন সঠিক না? ধরো আমি এরকম লিখলাম n এর মান 3, তাহলে l এর মান কি হওয়া সম্ভব? l এর মান কি 3 হওয়া সম্ভব? n এর মান 3 হলে l এর মান কি 3 হওয়া সম্ভব? কখনোই না, কারণ n এর মান 3 হলে l এর মান 0, 1, 2 এদের যে কোনো একটা লিখতে হবে। l এর মান 3 লিখে কখনো l এর মান আমি 3 লিখতে পারবো না। যদি এরকম হয় তাহলে এটা ভুল তথ্য। আচ্ছা, আবার দেখো, যখন n এর মান আমি 3 লিখলাম, l এর মান আমি আবার লিখলাম 1, কিন্তু m এর মানে আমি আবার যে লিখলাম +2। n এর মান 3 হলে l এর মান অবশ্যই 0, 1, 2 হওয়া সম্ভব, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু l এর মান যদি 1 হয়, m এর পসিবল মান হওয়া সম্ভব -1, 0, +1, কিন্তু আমি এখানে +2 লিখছি, তার মানে এখানে ভুল আছে। আলটিমেটলি এটা একটা ভুল তথ্য। আচ্ছা, যদি এরকম হয়, n এর মান আমি আবার ধরো এরকম লিখলাম 3, l এর মান আমি লিখলাম 1, m এর মান 0 লিখলাম,
এল এর মান 1 হলে এম এর মান অবশ্যই 0 হওয়া সম্ভব। -1 0 +1 তাদের মধ্যে একটা লিখছি 0, -1 0 +1 তার মধ্যে একটা লিখছি। কিন্তু এস এর মানে আমি আবার যে লিখলাম +1, এটা কি সম্ভব? এস এর মানে আমি আবার যে লিখলাম +1, এটা কি আবার সম্ভব? এটা আবার সম্ভব না। তাহলে এ ধরনের ভুলগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। আর সঠিক কোনটা হবে এরকম প্রত্যেকটা সত্য আমরা মেনে মেনে দেখবো, ঠিক আছে? যে এন এর মান 3 হলে এল এর মান যাওয়া সম্ভব 0 1 আর 2 পর্যন্ত, তাহলে 2 দেওয়া হয়েছে সম্ভব, বা 1 দেওয়া হয়েছে সম্ভব। এখানে যদি আমি 1 দিতাম তবুও সম্ভব ছিল, অথবা যদি আমি 0 দিতাম তবুও সম্ভব ছিল। কিন্তু এল এর মান 0 হলে এম এর মান কিন্তু আবার -1 দেওয়া পসিবল না, তখন এটা আবার ভুল তথ্য। কারণ এল এর মান 0 হলে এম এর মান তোমার দিতে হতো শুধু 0। তাহলে এরকম জিনিসটা এখন আমরা চেক করে দেখবো, ঠিক আছে? হ্যাঁ, পুরো এ অনুযায়ী মিলাইতে হবে, এন থেকে এল এ যাওয়ার নিয়ম মিলাইতে হবে। তো আমরা কিছু ভার্সিটির প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করি যাতে সবার জন্য ভালো প্র্যাকটিস হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 প্রশ্ন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 প্রশ্ন এরকম ছিল, পরমাণুর স্তর কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয় মানে ভুল আছে? কোন সেটটি সম্ভব নয় মানে ভুল আছে? অপশন এরকম আছে, n = 2, এল এর মান 2, সরি এন এর মান 3, এল এর মান 2, এম এর মান 2, আর এস এর মান দেয়া আছে হাফ। বি নাম্বার অপশনে দেয়া আছে, খুঁজে খুঁজে বাইর করো যে কোনটা ভুল। এন এর মান 3, এল এর মান 2, এম এর মান 1, এস এর মান দেয়া আছে -হাফ। সি নাম্বার অপশনে দেয়া আছে এন এর মান 3, এল এর মান 2, এন এর মান 3, এল এর মান 2, এম এর মান 0, আর এস এর মান দেয়া আছে 3/4। ডি নাম্বার অপশনে দেয়া আছে এন এর মান 3, এল এর মান 1, এম এর মান -1, এস এর মান হাফ। দেখো কোনটা সঠিক নাই, প্রত্যেকটা মিলাই মিলাই দেখো যে কোনটা সমস্যা নাই। তাহলে এখানে একটা করে আমরা দেখি। প্রথমে এন এর মান যদি 3 হয়, এল এর মান হওয়া সম্ভব 0 1 আর 2, এখানে 2 দিচ্ছে সঠিক। এল এর মান 2 হলে এম এর মান অবশ্যই 2 হতে পারে, কারণ -2 থেকে +2 পর্যন্ত। আর এস এর মান +হাফ লিখছে মানে সঠিক আছে। এন এর মান 3 হলে এল এর মান 2 হওয়া সম্ভব, এল এর মান 2 হলে এম এর মান 1 হওয়া সম্ভব, এস এর মান -হাফ হওয়া সম্ভব। এন এর মান 3 হলে এল এর মান 0 1 আর 2 থেকে যে কোনো সংখ্যা হতে পারে, এটা 2 আছে তার মানে সঠিক আছে। এল এর মান 2 হলে এম এর মান অবশ্যই -2 থেকে +2 পর্যন্ত যে কোনো সংখ্যা, মাঝখানে 0 আছে, সেটাও সঠিক। এস এর মান কখনো 3/4 হতে পারে না, এই জায়গাটায় গলদ আছে। তার মানে এটা হলো আমাদের সেই অ্যান্সারটা। আর পরেরটাও দেখো, ঠিক আছে? এর পরের এমসিকিউ চলে যাচ্ছি আমরা। রাজশাহী ইউনিভার্সিটি 15-16। দেখো রাজশাহী ইউনিভার্সিটি 15-16 আমার পড়ানোর মধ্যে তোমার সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, সবগুলোই কিন্তু থাকবে, বুঝতে পারছো? নিচে 4টি কোয়ান্টাম সংখ্যার, যেটা কখনোই স্কুল কলেজের টিচারদের হাতে পাবে না। তারা শুধু কলেজটুকুই পড়াইতে পারবে কিন্তু অ্যাডমিশন পড়াইতে পারবে না। নিচে 4টি কোয়ান্টাম সংখ্যার, তো আমি যেভাবে সিকিউ প্রশ্ন সলভ করব, এমসিকিউ সলভ করতে থাকবো, তাও ভার্সিটি মেডিকেলের।
নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের সেটটি অবাস্তব। মানের কোন সেটটি অবাস্তব সেটা বের করতে হবে। অবাস্তব মানে ভুল। এখানে এভাবে লেখা আছে 3, 2, -3, কমা হলো প্লাস হাফ। যখন এভাবে লেখা থাকবে তখন প্রথম মানটা হলো এন এর, পরের মানটা এল, তারপরেরটা এম, তারপরেরটা এস, এভাবে পর্যায়ক্রমে তোমাকে ধরে নিতে হবে। 5, 3, 0, -হাফ। অপশন সি তে আছে 4, 0, 0, -হাফ। অপশন ডি তে আছে 3, 2, 3, 2, 2, -হাফ। দেখো কোনটা ভুল আছে। ভুল আছে বের করতে বলছে, কোনটি অবাস্তব। তা প্রথমটাকে, এই যে মানগুলো দেওয়া আছে, তুমি প্রথমটাকে এন ধরবা, পরেরটা এল, প্রথমটা এন, পরেরটা এল, তারপরেরটা এম, তারপরেরটা এস ধরে নিবা। এন এর মান যদি 3 হয়, এল এর মান অবশ্যই 2 হওয়া সম্ভব। এই যে এন এর মান 3 হলে এল এর মান হওয়া সম্ভব কি 0, 1 অথবা 2। এখানে 2 দিচ্ছে মানে এটা ঠিক আছে। এল এর মান আবার যদি 2 দেওয়া হয়, এল এর মান 2 দেওয়া হলে এম এর মান নিতে হবে -2, -1, 0, +1, +2। এই সংখ্যাগুলো যে কোনো একটা। কিন্তু এখানে দেখো -3 নিচে, তার মানে এটা ভুল, অর্থাৎ এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি দেখো যে এন এর মান 5 হলে অবশ্যই এল এর মান 0 থেকে 4 পর্যন্ত হতে পারবে, তার মানে এটা সঠিক। আর 3 হলে অবশ্যই 0 হওয়া সম্ভব, -3 থেকে +3 পর্যন্ত। আর এস এর মান তো -হাফ, +হাফ হতেই পারে। 4, এটা যদি 4 হয় তাহলে দেখো এল এর মান হতে পারে 0, 1, 2, 3, 4। তা 0 দিছে, এল এর মান 0 হলে এম এর মান অবশ্যই 0 হবে, -হাফ সঠিক। 3 হলে 2 হওয়া সম্ভব, 0, 1, 2। 2 হলে অবশ্যই 2 হওয়া সম্ভব এম এর মান, আর এটা -হাফ, তাহলে এটা সঠিক আছে। পরের প্রশ্ন চলে যাচ্ছি। এমসিকিউ গুলো সব লিখবা খাতায়, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। একটি 4D ইলেকট্রনের জন্য, এটাও রাজশাহী ভার্সিটি 17-18-তে ছিল, দেখো RU 17-18। একটি 4D ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট, সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট। এই প্রশ্নে যাওয়ার আগে আমরা আরেক ধরনের এমসিকিউর মধ্যে প্রবেশ করছি। এই এমসিকিউটা, এটা হলো এক ধরনের টাইপ। এই টাইপ একটা এমসিকিউ এর টাইপ শেষ, যে কোনটি সত্য বা অনুমোদনযোগ্য। এর পরের টাইপ লেখো, পরের টাইপ এমসিকিউ এর পরের আর একটা টাইপ, যে উপস্তর দেয়া থাকবে, উপস্তর দেয়া, এটা একটু পরে লেখো, পড়ছেন না। উপস্তর দেয়া কোয়ান্টাম সংখ্যার মান লেখা। কোয়ান্টাম সংখ্যার মানগুলো লিখতে বলবে। আমরা কত ধরনের এমসিকিউ শিখতেছি দেখো, কোনটি সত্য বা অনুমোদনযোগ্য এটা শেষ করে ফেলছি। কোয়ান্টাম নাম্বার ভগ্নাংশ কিভাবে হয়, আচ্ছা পরে বলতেছি। দেখো কোয়ান্টাম সংখ্যা ভগ্নাংশ কিভাবে হয়। উপস্তর দেয়া কোয়ান্টাম সংখ্যার মান, উপস্তর দেয়া কোয়ান্টাম সংখ্যার মান লিখতে হবে। উপস্তর দেয়া কোয়ান্টাম সংখ্যার মান লিখতে হবে। তো এরকম যদি আমি বলি যে 3s উপস্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার মানগুলো লেখো, 3s উপস্তরের জন্য n, l, m এর মান লেখা। তাহলে এই 3s এর জন্য যখন আমরা n এর মান লিখবো, সেটা কিভাবে লিখবো, তা আমরা একটু লিখে নিই। l = 0 হলে সেটা হলো s, 1 হলে সেটা p, 2 হলে সেটা d, 3 হলে সেটা m। এটুকু আমরা ভালো করেই জানি যে 0 হলে s, 1 হলে p, 2 হলে d, আর 3 হলে সেটাকে f বলে। তাহলে 3s এর জন্য এই যে প্রথম যে সংখ্যাটা থাকে, আমরা যখন এরকম ঘর লিখতেছিলাম, দেখো প্রথম কক্ষপথে শুধু 1s থাকে, দ্বিতীয় কক্ষপথে শুধু 2s আর 2p থাকে, তৃতীয় কক্ষপথে 3s, 3p থাকে। তো এদের আগের যে সংখ্যাটা, এটা কিসের মান? এই যে 3টা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, যেটা হলো যে কক্ষপথে আছে সেটা। তাহলে প্রথম যে মানটা আমরা জানি, এই যে 3s এর মধ্যে 3s থেকে এখানে n এর মানটা কত, 3s এর জন্য n এর মানটা হলো 3। আচ্ছা, s এর জন্য l এর মান কত?
এই যে এস এর জন্য এল এর মানটা হলো 0, তাহলে এই এস এর কারণে আমরা এল এর মানটা কত লিখবো? এস এর কারণে এল এর মানটা লিখবো 0। আর এল এর মান যদি 0 হয় তাই এম এর মানটা কি হবে? 0 হবে। তাহলে 3s উপস্তরের জন্য এন এর মান 3, এস এর জন্য এল এর মানটা 0, আর এল এর মানটা দেখে এম এর মানটাকে বসাতে হবে। এল এর মান 0 হলে এম এর মান অবশ্যই 0 হওয়া সম্ভব। একইভাবে আমি যদি তোমাকে এখন বলি যে 2p এর জন্য, 2p এর জন্য এন এল এম এর মানগুলো লেখো, তাহলে এন এর মান এখানে কত আছে? 2। পি এর জন্য এল এর মান কত? এই পি এর কারণে এল এর মানটা দেখো কত হয়, পি দেখে এল এর মানটা নিতে হবে। পি, তাহলে পি এর জন্য এল এর মানটা হলো 1। আর এল এর মানটা যদি 1 হয় তো এম এর মানটা কি কি হতে পারে? এল এর মান 1 হলে এম এর মান -1, 0, +1 হতে পারে। একইভাবে তোমাকে এখন যদি আমি বলি যে 3D এর জন্য লেখো তো, 3D এর জন্য লিখতে পারো? দেখো তো পারো কিনা। 3D এর জন্য এন কত? 3D এর জন্য এন কত, এল কত, এম কত, লেখো দেখি পারো কিনা। 3D এর জন্য এন এর মানটা হলো কত? 3। আর ডি এর জন্য এল এর মানটা কত? এই যে ডি এর জন্য এল এর মানটা হলো 2। ডি এর জন্য এল এর মানটা 2, আর এল এর মান যদি 2 হয় এম এর মানটা কি কি হতে পারে? -2, -1, 0, +1, +2। তার মানে আমি একবার এইভাবেও লিখতে পারি +-2, +-1 আর 0। বুঝা গেছে? এই জিনিস কি বুঝতে পারছো কিভাবে মান লিখতেছি আমি? যদি এটাকে লিখি 4f, 4f এর জন্য তুমি মানগুলো লিখবা। 4f এর জন্য এন এর মানটা কত? এন এর মানটা 4। এফ এর জন্য এল এর মানটা কত? এফ এর জন্য দেখো, এফ এর জন্য এল এর মানটা এই যে এফ এর জন্য এল এর মানটা 3। এফ এর জন্য যদি এল এর মান 3 হয়, প্রথম মানটা হলো এন, মানে এটা লিখে রাখো, প্রথমটা এন পরেরটা হলো এল, এইটুকু বুঝলেই হয় যে প্রথমটা এন পরেরটা হলো এল। প্রথম সংখ্যাটা এন, দ্বিতীয় সংখ্যা যেটা সেটা কোয়ান্টাম সংখ্যা হলে এল প্রকাশ করে, উপস্তর। আচ্ছা, এল এর মান থেকে এম এর মানটা আমাদের নিজেদের বসায় নিতে হবে। তাহলে এটা যদি 3 হয় এখানে মানটা হবে +-3, +-1, +-3, +-1 আর 0। এটাই হলো আমাদের কোশ্চেনটা। +-3, এই +-2 বাদ করছে যে +-2, +-1 আর 0। তাহলে এই হলো আমাদের এই টাইপের প্রশ্ন। তো এই টাইপের এমসিকিউ এখন আমরা দেখব। এই টাইপ শেষ। এই যে টাইপ 2 উপস্তর দেয়া কোয়ান্টাম সংখ্যার মান নিতে হবে, এই টাইপের এমসিকিউ আমরা দেখি। ঢাকা ভার্সিটি 14-15 লেখো, ডিইউ 14-15 তো ছিল যে 2p অরবিটালের জন্য এন এল এম এর মান যথাক্রমে 2p অরবিটালের জন্য। তাহলে এন এর মানটা এখানে কত? 2p এর জন্য দেখো তো, এভাবে অপশন দেওয়া আছে। এ নাম্বারে দেওয়া আছে 2, 1, 0। বি নাম্বারে দেওয়া আছে 2, 1, -1, 0, সরি 2, 1, -1, 0 আর 1। আচ্ছা, সি নাম্বার অপশন দেওয়া আছে এখানে যে 2, 2, -2, -1, 0, 1 আর 2। ডি নাম্বার অপশন দেওয়া আছে 1, 1, 0, 1, 1, 0। কোনটা হবে? বুঝতে পারছো? অন্যরা কি বুঝতেছো নাকি? কেউ বুঝতে পারতেছো না এমন কেউ আছো যে আমার পড়ানো বুঝতেছো না? তাহলে এন এর মানটা এখানে 2, আর পি এর জন্য এল এর মান 1, -1, 0, 1। তাহলে এটা হলো অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, এই টাইপেরই পরের প্রশ্ন। আমরা প্রশ্ন অলরেডি লিখে আছে যে একটি 4D ইলেকট্রনের জন্য, এই প্রশ্নটা আগে লিখে ফেলছিলাম, এই প্রশ্ন এখন ওইভাবে রেখে দিচ্ছে এই কারণ 4D ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট, সঠিক কোয়ান্টাম সংখ্যার সেটটা বের করবা 4D ইলেকট্রনের জন্য। এ নাম্বার অপশনে আছে 3, 4, 4, 3, 2 +½ বি নাম্বার অপশনে আছে 4, 2, 1, 0 সি নাম্বার অপশনে আছে 4, 3, -2,
প্লাস হাফ। 3 নাম্বার অপশনে আছে 4 to 1, দেখো কোনটা হবে, 4 to 1 মাইনাস হাফ। তাহলে এখানে 4টা মান দেয়া আছে, তাহলে আমরা একটা একটা করে দেখবো। তা 4D এর জন্য কি হবে, এই যে 4D এর জন্য যদি তোমার না মনে থাকে তুমি এখানে ছোট্ট করে লিখে নিবা যে এল কোনটা, এন যদি না চেনো, যে এল 0 হলে এস, তোমার যদি না মনে থাকে 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি। এই যে ডিটা তুমি পেয়ে গেছো। তাহলে এখানে এন এর মানটা বুঝতেই পারতেছো হলো 4, আর ডি এর জন্য এল এর মানটা কত নিতে হবে, আমাদের 2 নিতে হবে। এল এর মান যদি 2 নেই, তা এম এর মানগুলো আমাদের নিজে থেকে বসাই নিতে হবে। -2, -1, 0, +1, +2, এদের যে কোনো একটা সংখ্যা বা সবগুলো নেওয়া যেতে পারে। আর এস এর মানটা কি নিতে হবে, প্লাস হাফ। তো এই শর্তে যেগুলো পড়বে সেটা আমরা অ্যান্সারের মধ্যে ধরবো। এখানে এন এর মান 4 আছে, এই ডি এর জন্য কি এল এর মান 3 হয়? ডি এর জন্য এ কিভাবে বলছো তোমরা, ডি এর জন্য কি এল এর মান কত হয়, এটা সহজ করে লিখে নিবা যে 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এখানে 3 হলে কত, এফ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ডি বলছে, তা ডি এর জন্য কি এল এর মান কত, ডি এর জন্য এল এর মান কি 3 হয়? ঠিক আছে, তাহলে এখানে ডি এর জন্য এল এর মানটা আমাদের 2, তার মানে এই জায়গাটায় এন ঠিক আছে, এন এর মান 4 আছে, কিন্তু এই জায়গায় গলদ আছে, আর এই জায়গায় গলদ মানে সবটাই গলদ। পরেরটাতে যাই, এন এর মান 4 আছে, এই যে এন এর মান 4, এন এর মান ঠিক আছে, এম এর মানও ঠিক আছে, কিন্তু এস এ যে গলদ আছে, এই যে এস এ যে দেখো গলদ আছে। আচ্ছা, এখানে এসে এন এর মান 4 আছে, এল এর মানে দেখো আবার গলদ আছে, কারণ এল এর মান 2 হতে হবে। আর ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এন এর মান 4, এই যে ডি এর জন্য এল এর মান 2, এম এর মানও ঠিক আছে, এস এর মানও আমাদের ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি, ডি নাম্বারটা। বোঝা গেছে? তাড়াহুড়ায় সমস্যা হয়ে যাচ্ছে। ওকে, তো পরের এমসিকিউ তে আমরা আরেকটা দিয়ে এই টাইপের এমসিকিউ শেষ করে দিই। পরের এই টাইপের আরেকটা এমসিকিউ দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 19-20-21, রাজশাহী 20-21-এর ডি অরবিটালের জন্য মেডিকেলের প্রশ্ন একটাও দেখাচ্ছি না, কেন বলতো, কারণ এই কোয়ান্টাম সংখ্যা থেকে মেডিকেলের প্রশ্ন করে নাই। বুঝতে পারছো, গত কয়েক বছরে কোয়ান্টাম সংখ্যা থেকে মেডিকেলের কোনো প্রশ্ন হয় নাই, এই জন্য যখন মেডিকেলের প্রশ্ন আসবে আমি অবশ্যই লিখবো। ডি অরবিটালের জন্য নিচের কোন তথ্যটি সঠিক নয়? কোয়ান্টাম সংখ্যা থেকে ভার্সিটিতে প্রচুর প্রশ্ন আসে, কলেজে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু মেডিকেলে প্রশ্ন এখনো আসে নাই। এটা অ্যান্সার বলো। -2, -1, 0, +1, +2 অরবিটালের সংখ্যা। দশটি। টি নম্বরে সর্ব ইলেকট্রন সংখ্যা। কোন তথ্যটা ভুল আছে দেখো, ডিতে এল এর মান 2, এটা সঠিক। এল এর মান 2 হলে অবশ্যই এন এর মান -2, -1, 0, +1, +2, এটাও সঠিক। ডিতে অরবিটালের সংখ্যা 10টা, এটা হয়, এটা সঠিক সংখ্যা কত, ডিতে অরবিটালের সংখ্যা কত আছে? ডিতে অরবিটালের সংখ্যা 5টি, তাহলে এখানে 5টি যদি দিত তাহলে ঠিক হতো। ঠিক আছে, ওকে। এবার আসি, আমরা এটা মুছে দিই, পরের এতে চলে যাই। গত ক্লাসে আমরা একটু বলে দিছিলাম যে এল ইকুয়াল টু 0 হলে সেটা কি উপস্তর, এস। আর এই এস উপস্তর দেখতে কেমন ছিল, গোলাকার। এস উপস্তরটা দেখতে হলো এরকম গোলাকার। আচ্ছা, এল ইকুয়াল টু যদি আমরা লিখি 1, তা 1 হলে সেটা পি উপস্তর। আর এই পি উপস্তর দেখতে কেমন ছিল,
এটাকে বাংলায় বলে ডাম্বেল আকার, এটাকে বাংলায় বলে ডাম্বেল আকার। এল ইকুয়াল টু 2 হলে সেটাকে বলে ডি। ডি উপস্তর ছিল কি ডবল ডাম্বেল, মানে দুইটা করে ডাম্বেল একসাথে, তোমাদের যে প্রোফাইল পিকচার যেটা মানে আমার যে গ্রুপের প্রোফাইল পিকচার ওইটা হলো ডি উপস্তরের ছবি। তো এটা হলো ডবল ডাম্বেল, তাহলে ডি মানে কি ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। আর এফ মোটামুটি ট্রিপল ডাম্বেল বলতে পারো। এফ উপস্তর এই যে 2 হলে ডি, এফ উপস্তর মোটামুটি 3 হলে এফ, এফ উপস্তর ট্রিপল ডাম্বেল, মোটামুটি 3-4টা ডাম্বেল একসাথে থাকে, বুঝতে পারছো? এটা 3টা ডাম্বেল আমি আঁকতে পারতেছি না, 1টা 2টা এরকম 3-4টা ডাম্বেল একসাথে থাকে। তাহলে এটা দিয়ে একটা প্রশ্ন এভাবে আসতে পারে এমসিকিউ, দেখো নিচের কোন অরবিটালটি বৃত্তাকার নয়? রাজশাহী ইউনিভার্সিটি 19-20, লেখো রাজশাহী ইউনিভার্সিটি 19-20, নিচের কোন অরবিটালটি বৃত্তাকার নয়? n equal to 2, l এর মান 0। আচ্ছা, বি নাম্বার অপশনে দেওয়া আছে n equal to 3, l equal to 0। সি নাম্বার অপশনে দেওয়া আছে n equal to 3, l equal to 1। ডি নাম্বার অপশনে দেওয়া আছে n equal to 1, l equal to 0, n equal to 1, l equal to 0। বলো কোনটা হবে? কোনটা দেখে অ্যান্সার দিবা? অ্যান্সারটা দিতে হবে আমাকে কি দেখে? এল এর মানটা দেখে। এই যে এই এন এর মান আমাদের এখানে কিন্তু কোনো অ্যান্সার নাই, অ্যান্সারটা দিতে হবে এল এর মানটা দেখে। 0 হলে সেটা বলবো গোলাকার। তা আমাদের বলছে কোনটি বৃত্তাকার বা গোলাকার নাই, বৃত্তাকার বা গোলাকার নাই। তো এটা যেহেতু 0, এটা অবশ্যই গোলাকার। এই যে এটা 0 মানে এটা অবশ্যই গোলাকার, এটা 0 মানে এটা অবশ্যই গোলাকার। এটা এই যে 1 হলে সেটা পি, পি মানে এটা কিন্তু এরকম ডাম্বেল আকার। আচ্ছা, n ইকুয়াল টু 0, এল এর মান 0, এটাও গোলাকার, তাহলে এই সি নাম্বার আমাদের অ্যান্সার। ওকে, এবার একটা কথা লেখো যে এই যে এস যেহেতু গোলাকার, দেখো এস যেহেতু গোলাকার, এ কারণে এই এস অরবিটালে ইলেকট্রনের ডেনসিটি বেশি থাকে। শুরুতে খেয়াল করে দেখো যে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তো এই প্রথম কক্ষপথটা কিন্তু একেবারে নিউক্লিয়াসের কাছাকাছি, আর এই জায়গায় শুধু 1s থাকে। তো 1sটা এরকম জায়গায় ওই কক্ষপথের উপরে 1s, আর 2sটা এরকম জায়গায় থাকে, 2sটা এরকম জায়গায় থাকে, এটা এরকম। আর টুপিটা এখানে থাকে, টুপিটা দেখতে কিরকম এরকম। একইভাবে যদি আমি 3s লিখি, 3sটা এরকম জায়গায় থাকে, এখানে 3p যদি লিখি, 3pটা এভাবে আছে। আর এখানে যদি 3dটা লিখি, 3dটা লিখলে এরকম ডাবল ডাম্বেল আছে। তো এতগুলো কক্ষপথের মধ্যে আমি যদি বলি কোনটাতে ইলেকট্রনের ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি বোঝো তো, মানে ঘনত্ব। আমরা ঘনত্ব মানে গাঢ় বুঝি, যেখানে ইলেকট্রনের গাঢ়ত্ব বেশি বা কম জায়গায় বেশি পরিমাণে ইলেকট্রনের ডেনসিটিটা আসে। তো এই সবথেকে ছোট পরিসরের জায়গাটা দেখো, একদম নিউক্লিয়াসের কাছাকাছি থাকে হলো 1s। এই অত্যন্ত ক্ষুদ্র জায়গায় যেহেতু 1sটা থাকে, এ কারণে এই 1s অরবিটালের ডেনসিটি সবসময় বেশি হয়। লেখো একটু যে কোন অরবিটালের ডেনসিটি বেশি। লেখো 1s অরবিটালের ডেনসিটি সবচেয়ে বেশি, 1s অরবিটালে ইলেকট্রনের ডেনসিটি সব থেকে বেশি, ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি, ঘনত্ব সব থেকে বেশি। এটা দিয়ে একটা এমসিকিউ আসছিল, এমসিকিউটা ছিল কৃষিগুচ্ছ। গতকাল যারা রেজাল্ট দেখতেছিল এটাই, কৃষিগুচ্ছতে আমার অনেকগুলো স্টুডেন্ট চান্স পাইছে, বুঝছো? 327তম, 400তম, 780তম, এরকম অনেক স্টুডেন্ট আছে। আর পরের গুলা তো আরো বেশি আছে, মানে প্রথম দিকে মেরিটে। কৃষিগুচ্ছ 21-22, প্রশ্ন এরকম ছিল কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব, কয়টা বাজে 44, কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব
সর্বাধিক। অপশনে আছে এ নাম্বার অপশন লেখো 2p, বি নাম্বারে আছে হলো 1s, সি নাম্বারে আছে 2s, ডি নাম্বারে আছে 3s। কোনটা হবে অ্যান্সার? কোনটা এটা বলো? ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি কোনটায়? লিখে দিচ্ছি একটু আগে যদিও। তাহলে 1s অরবিটালে ইলেকট্রন ডেনসিটি সব থেকে বেশি থাকে। আচ্ছা, মোটামুটি এটা শেষ। আর কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা। ওকে, এমসিকিউ এর পরবর্তী টাইপ, এইটা একটা নাম হলো যে কোন অরবিটালটি সম্ভব। এমসিকিউ এর টাইপ কিন্তু দেখো, কোয়ান্টাম সংখ্যার এমসিকিউ এর টাইপ এটা। এমসিকিউ টাইপ কয়টা হয়েছে? 3টে হয়েছে কিন্তু। এমসিকিউ টাইপ 3 এটা, আগের 2টা আর একটা। কোন অরবিটালটি সম্ভব? কোন অরবিটালটি সম্ভব? খুবই সিম্পল একটা প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে আসে। কোন অরবিটালটা সম্ভব আর কোনটি সম্ভব নয়? লেখো এন গ্রেটার দেন এল হলে সম্ভব। যদি কোনো অরবিটালের এন গ্রেটার দেন এল হয় তবে সেটা অবশ্যই সম্ভব হবে। আর এন লেস দেন অর ইকুয়াল এল হলে সেটা অসম্ভব বা অবাস্তব। অসম্ভব বা অবাস্তব, বা অর্থাৎ তার কোনো বাস্তব অস্তিত্ব নাই। একটু আগে কি বুঝাইলাম? 1s কেন? চিত্র দিয়ে তোমাকে কি বুঝাইলাম মরিয়ম? বললাম কি যে নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে 1s। এই 1s এর জায়গাটা খুব ছোট, কারণ একেবারে নিউক্লিয়াসের পাশাপাশি থাকার কারণে এটা খুব ছোট একটা জায়গায় থাকে। ওই ছোট একটা জায়গায় কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তোমার প্রশ্ন হতে পারে যে 2s তো এরকম এস অরবিটাল, 2s টা বড় হওয়ার সুযোগ আছে, কারণ এর জায়গাটা দেখো অনেক বড় একটা জায়গা। বড় জায়গা জুড়ে 2s থাকার কারণে এটা এস অরবিটাল হলেও এটা কিছুটা স্ফীত হওয়ার সুযোগ পায়। কিন্তু 1s এর কোনো সুযোগ নয়। 1s থাকে একদম একটা কুড়ে ঘরের মধ্যে, বুঝতে পারছো? একদম কুড়ে ঘর। ধরো তোমাকে রাখা হয়েছে কি গ্রামের একটা বাসাতে, আর যদি ঢাকাতে একটা বাসাতে রাখা হয়, তা তোমার গ্রামের বাসাটা তুমি আসো, কিন্তু তোমার তোমার জন্য যে বাসাটা গ্রামে বরাদ্দ হবে সেই বাসাটা অবশ্যই বড় করে। কিন্তু শহরে যদি তোমাকে রাখতে দেয় তোমার বাসা কিন্তু অত বড় হবে না। তুমি থাকবা কিন্তু দেখবা তোমার বাসার মেজারমেন্ট ছোট হয়ে গেছে। গ্রামের একটা বাসা যদি 12x13 বানায়, তা শহরের একটা বাসা 11x12 বানায়। তো এরকম এই নিউক্লিয়াসের কাছাকাছি থাকলে সেই জায়গাটা কিছুটা সংকুচিত, এই কারণে 1s অ্যান্সার। এন গ্রেটার দ্যান এল হলে সম্ভব। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এখানে এল এর মানগুলো লিখে রাখি। 0 হলে কি? এল ইকুয়াল টু 0 হলে এস, 1 হলে সেটা পি, 2 হলে সেটা ডি, 3 হলে সেটা এফ, 4 হলে সেটা জি। যদি আবিষ্কৃত না, তারপরে আমরা এগুলো হিসাব করব। 5 হলে সেটা এইচ। আমি কিছু র্যান্ডমলি অরবিটাল লিখলাম। ধরো লিখলাম হলো 2d, 3f, 3d, 4g, 5g। 4f। কোন অরবিটালটা সম্ভব কোনটা সম্ভব না সেটা আমরা এখন দেখবো এখান থেকে। তা 2d এর জন্য n এর মান কত? 2d এর জন্য n এর মান 2, আর d এর জন্য l এর মান কত? এই d এর জন্য l এর মানটা দেখে নাও। d এর জন্য l এর মানও 2। তাহলে 4d এতে n এর মানও যা, l এর মানও দেখো তাই। n এর মানও যা, l এর মানও তাই। তা আমাদের নিয়ম বলে কি n অবশ্যই l থেকে বড় হতে হবে, তাহলে সেটা সম্ভব হবে। আর যদি লেস দ্যান হয় অথবা ইকুয়াল হয় তাহলে সেটা সম্ভব না। তাহলে এই 2d সম্ভব না, ক্রস দিয়ে দিলাম, কারণ 2d এর n এর মান l এর মানের সমান হয়ে গেছে। পরেরটাতে চলে যায়। এই 3f কে আমরা চেক করি। 3f এর জন্য এটাতে চেক করলাম, এটাতে n এর মান হলো 3, আর f এর জন্য দেখো l এর মানও 3, f এর জন্য l এর মানও 3। তো এটাও দেখো n আর l সমান হয়ে গেছে, তার মানে এটাও সম্ভব নয়। এই অরবিটালও সম্ভব না। 3d সম্ভব হবে কিনা, তো 3d টা এখন আমরা চেক করি। এটা মুছে দিই। 3d টা চেক করবো। 3d, তো 3d টাতে n এর মানটা হলো 3, d এর জন্য l এর মানটা হলো 2। তাহলে এইটা দেখো যে n গ্রেটার দ্যান l হয়েছে, এই যে n বড় l ছোট, তার মানে 3d এর বাস্তব অস্তিত্ব আছে। 3d হলো সম্ভব। 4g, 4g সম্ভব কিনা দেখো।
4g তে n এর মানটা কত? n এর মানটা হলো 4, আর g এর জন্য l এর মানটা দেখো, সেটাও 4। তাহলে এই যে 4g কিন্তু সম্ভব না, দুইটা সমান হয়ে গেছে। n আর l যদি সমান হয়ে যায় সম্ভব না, তাহলে এই 4g ও পসিবল না। 5g, 5g আমরা কাউন্ট করে দেখি এখন। 5g টা দেখো, এই 5g টাকে এখানে কাউন্ট করি। n এর মান হলো 5, আর g এর জন্য l এর মান দেখো 4। তার মানে এটা কিন্তু n গ্রেটার দেন l হইছে। তার মানে 5g পসিবল। 4f পসিবল কিনা হিসাব করো। 4f, 4f পসিবল। 4f এ n এর মান কত? এখানে লিখলাম 4f এ n এর মানটা হলো 4, আর f এর জন্য l এর মান দেখো 3। তাহলে f এর জন্য l এর মান 3 হওয়ার কারণে এটাও কিন্তু n গ্রেটার দেন l, অর্থাৎ এটা সম্ভব। তাহলে কোন অরবিটালটা সম্ভব আর কোনটা সম্ভব না, পারবা না? ওকে, তাহলে মুছে দিলাম। এখান থেকে একটা এমসিকিউ করালেই হয়ে যাবে। লেখো ঢাকা ভার্সিটি 21-22 ছিল, ডিইউ 21-22 প্রশ্ন ছিল এরকম যে কোন উপস্তরটি সম্ভব নয়। এই অরবিটাল না, এটা আসলে উপস্তর লেখা উচিত ছিল। দেখো কোন উপস্তরটি, অরবিটাল তো না, অরবিটাল হলো উপস্তরের ভেতরে থাকে। তাহলে লেখো ঢাকা ভার্সিটি 21-22 প্রশ্ন ছিল কোন উপস্তরটি সম্ভব নয়। এখানে অপশন আছে 2D, অপশন বি হলো 3P, অপশন সি 4F, আর অপশন ডি হলো 1S। দেখো কোনটা হবে। 2D পসিবল, সম্ভব নয় কোনটা? 2D তে যদি আমরা দেখি n এর মানটা হলো 2, আর এই d এর জন্য l এর মানটা হলো 2। তো n আর l সমান হলে হবে না, তাহলে এইটা হলো আমাদের সম্ভব নয়। পারা যাবে? এই জিনিস পারা যাবে কিনা? কোয়ান্টাম সংখ্যা লাস্ট টাইপের এমসিকিউ। কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা অনেক ধরনের এমসিকিউ শিখছি। একদম লাস্ট টাইপের এমসিকিউ 4 নাম্বার টাইপের কোয়ান্টাম সংখ্যার এমসিকিউ। লেখো কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। একটা কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। আচ্ছা, একজন বলছিল যে কোয়ান্টাম সংখ্যার মান কেন হাফ, এই যে এস এর মানটা কেন হাফ হয়, কেন ই হয় প্লাস হাফ, অথবা কেন মাইনাস হাফ হয়। দেখো এটা সংজ্ঞাটা এরকম যে কোনো পরমাণু যদি 360 ডিগ্রি কোণে ঘুরে আসে তবে তার স্পিন গুলোকে 1 2 এভাবে লেখা যায়। দেখো যে একটা কণা যদি 360 ডিগ্রি কোণে ঘুরে আসে, এটা যদি বৃত্তাকার একটা কক্ষপথ, এই কণাটা এইখানে যত ডিগ্রি কোণে ঘুরে এসে ঠিক তার আগের অবস্থানে রিটেন করে, আগের অবস্থান রিটেন করা বোঝো? মানে তার অভিমুখ একরকম হবে, তার শক্তি একরকম হবে, সবকিছু একরকম হতে হবে। যত ডিগ্রি কোণে ঘুরে আসলে একটা কণা ঠিক তার আগের অবস্থানে রিটেন করে, সেইটাকে বলা হয় তার স্পিন সংখ্যা। ঠিক আছে? তা এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন হলো 720 ডিগ্রি কোণে ঘুরে আসলে ঠিক তার আগের অবস্থানে রিটেন করে। তার মানে দুইবার যদি এরকম পাক খায়, একটা ইলেকট্রন যদি দুইবার ঘুরে আসে, তবে সে ঠিক তার আগের অবস্থানে, তার অভিমুখ, তার শক্তি, তার সবকিছু একরকম হয়। তাহলে 720 ডিগ্রি কোণে ঘুরে যেহেতু তার আগের অবস্থানে ফেরত আসে, এই কারণে ইলেকট্রনের স্পিনকে হাফ লেখা হয়। আর এটা ভাগটা কিভাবে করে, 360 ভাগ হলো 720। তাহলে এই 60 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কত আসে? হাফ। এই কারণে হলো ইলেকট্রনের স্পিন হলো হাফ। আর যে সকল কণা, যে সকল কণা ধরো 360 ডিগ্রি কোণে ঘুরে আসলে তার আগের অবস্থানে রিটার্ন করবে, তাহলে 360 ভাগ হলো 360, কেটে দিলে কত আসে? 1 আসে না? তাহলে যে কণাটা 360 ডিগ্রি কোণে ঘুরে আসলে তার আগের অবস্থানে ফেরত আসে, তার স্পিনকে 1 লেখা হবে। ঠিক আছে? এরকম যদি 360 ডিগ্রি না হয়ে 720 হয়, তখন সেটা কত হবে? হাফ হয়ে যাবে। এই কারণে হাফ লেখা হয়। আর কণার বলতে সাব অ্যাটমিক পার্টিকেল বলতে বোঝো, আমরা পার্টিকেল শিখতেছি কিন্তু অ্যাটমিক পর্যায়ে পরমাণু থেকে ইলেকট্রন এর মতো। সাব অ্যাটমিক পার্টিকেল মানে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনও কিন্তু বিভাজ্য আছে। একটা প্রোটন যেমন দুইটা আপ কোয়াক একটা ডাউন কোয়াক নিয়ে গঠিত, এই কোয়াক গুলো আছে 6 ধরনের কোয়াক আছে, আপ কোয়াক, ডাউন কোয়াক, টপ কোয়াক, বুটন কোয়াক, এই ধরনের কোয়াক আছে। এই কোয়াক গুলো নিয়ে গঠিত হয়। তো এই যারা হলো কোয়াক গুলো নিয়ে গঠিত, এদেরকে বলা হয়
এদের নাম আছে। এই সাব অ্যাটমিক পার্টিকেল একদিন না হয় দেখাবো, তখন বলে দিব যে কোনটা কিভাবে গঠন হয়। এগুলো তোমাদের বইয়ে নাই। কুয়াক নিয়ে গঠিত, ফিজিক্সে অল্প একটু আছে। এই কুয়াক মানে পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সব কুয়াক দ্বারা গঠিত। এই কুয়াক গুলোকে যোগ করলে এদের চার্জ পাওয়া যায়, এটা পাওয়া যায়। এই সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে আসলে আলোচনা নাই, এই কারণে এটা বলা ঠিক হবে না, এই পর্যন্ত থাক। আর ওই যে কণার কথা বলতেছিলাম, যে আমরা ফার্মিয়ন কণা, ফার্মিয়ন কণার মধ্যে কে কে পড়ে? ইলেকট্রন কিন্তু লেপটন কণা, লেপটন কণা ইলেকট্রন, কিন্তু ফার্মিয়ন কণা হলো প্রোটন, নিউট্রন। এই প্রোটন, নিউট্রন আর লেপটন এই সকল কণাগুলোর স্পিন হলো সব হলো এই মাইনাস হাফ প্লাস হাফ। আর যেগুলো হিগস বোসন কণার নাম শুনছো? হিগ বোসন কণা, বাঙালি বিজ্ঞানী জড়িত হিগ বোস কণা। ওই হিগ বোসন কণার স্পিন হলো পূর্ণ সংখ্যা 0, 1, 2 এগুলো, ঠিক আছে? হিগ বোস কণা, হিগ বোসন কণা বা এটাকে ঈশ্বর কণা বলে। ওই ঈশ্বর কণার স্পিন হলো 0, 1, 2, 3, 4 পূর্ণ সংখ্যা। আর লেপটন কণা আর ফার্মিয়ন কণা এদের স্পিন হলো হাফ, প্লাস হাফ অথবা মাইনাস হাফ, ঠিক আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের স্পিন সবসময় হাফ, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার আজকে আর সময় নাই, আমার এখন অ্যাডমিশনের একটা ক্লাস নিতে হবে, বুঝতে পারছো? অ্যাডমিশন ব্যাচের ক্লাস হবে এখন। তোমাদের ক্লাস ছুটি দিয়ে দিব, ওদের ক্লাস 9টা থেকে। তোমাদের 1.5 ঘন্টা ফিল আপ হয়ে গেছে, তো ওদের ক্লাস 9টা থেকে, এই জন্য ওদেরটা শুরু করব। তোমাদের আজকের মতো ক্লাস ছুটি। তো তোমাদের কিছু বলে দিই, এই যে 2টা ক্লাস হয়েছে, এই 2টা ক্লাস সুন্দর করে নোট করবা। আর 2টা ক্লাস কতটুকু বুঝতে পারছো সুন্দর নোট করবা। নোট করলে এখান থেকে সিকিউ প্রশ্ন কি আসবে দেখানো হয়েছে, যে কোয়ান্টাম সংখ্যা থেকে 2টা সিকিউ প্রশ্ন আমি দেখাইছি, ওই 2টাই পরীক্ষাতে আসবে। 2টা সিকিউ প্রশ্ন দেখানো হয়েছে, 2টাই পরীক্ষাতে আসবে, লেখো এই 2টাই পরীক্ষাতে আসবে। 2টা সিকিউ প্রশ্ন কোনটা বুঝতে পারছো তো? ওই যে চতুর্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে একটা সিকিউ প্রশ্ন, আর পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না, ওই 2টা সিকিউ প্রশ্ন। আর এমসিকিউ আমি পড়াইছি কিন্তু 4টা টাইপ, 3টা টাইপ শেষ হয়েছে, 4টা টাইপের এমসিকিউ হবে। এমসিকিউটা শেষ হলে কোয়ান্টাম সংখ্যা শেষ করে আমরা নেক্সট ক্লাসে আউটবাউ নীতি, হুন্ডের নীতি এগুলো শুরু করব। তাহলে নেক্সট ক্লাসে এগুলো শুরু হবে। আর যেটা তোমাদের এই যে যারা ফ্রেন্ড সার্কেলটার ক্লাস, কলেজে তো ভর্তি হওয়ার আবেদন করতেছো তাই না? কলেজে যে ভর্তি হওয়ার আবেদন করে ফেলতেছো, কলেজগুলোতে ভর্তি হয়ে যাও, চয়েস দিয়ে দাও। আর ফ্রেন্ড যারা যারা আসছিলা এসএসসি এইচএসসি, তাদেরকে অবশ্যই এখানে ইনভাইট করে দিবা, ঠিক আছে? আজকের ক্লাস লেকচার 1 আর লেকচার 2 সবার জন্য উন্মুক্ত করে দিব, মানে তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে তোমরা এটা দিয়ে দিতে পারবা, শেয়ার দিতে পারবা, মেসেঞ্জারে হোক বা তোমাদের অন্য হোয়াটসঅ্যাপে হোক। ইউটিউব লিংক প্রথম 2টা ক্লাস দিয়ে দিবা, যারা তারা দেখতে পারে যে কিভাবে পড়ানো হয়, ঠিক আছে? তাইলে বুঝতে পারবে, অনেকে আসলে বোঝে না যে অনলাইনে ভালো ক্লাস হয় কিনা। এই জন্য তাদের দেখাই দিবা যে অনলাইনে অনেকের প্রশ্ন থাকে যে অনলাইনে কেমন পড়ানো হয়। তা আমি আজকে তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমাদের সকল বন্ধু বান্ধব যারা পরিচিত এরকম ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দিব। 2টা ক্লাস তারা দেখলে বুঝতে পারবে কেমন পড়াশোনা হয়। ওকে, তাহলে আজকের মতো তোমাদের ছুটি। তোমাদের নেক্সট ক্লাস শনিবার, শনিবার নাকি নেক্সট ক্লাস হলো রবিবার। রবিবারে আমি ক্লাস নিতে পারি কিনা, আমার একটা একটা জায়গায় একটা দাওয়াত আছে, একটা ফ্রেন্ডের বিয়ে। এখন ওই বিয়েতে যদি যাই তাহলে তোমাদের ছুটি দিব, আমি জানাই দিব রবিবারে যদি আমি না নিই। রবিবারে যদি ক্লাস না নিই তোমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো ছুটি। তাহলে 2টা ক্লাস অবশ্যই সবাইকে শেয়ার দিয়ে দিবা, আমি 2টা ক্লাসের লিঙ্ক তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে টেলিগ্রামে দিয়ে দিব।